বিশ্বাস হয় যে একা গাড়ি চলতেছে। এটা বানানোর জন্য একটু অনেক টাইম লাগে, আর আপনার মোবাইল কিন্তু একদমই নড়ানো যাবে না, একদমই নড়ানো যাবে না। একটা জিনিস কেউ যখন আপনাকে রেগুলার খাওয়াবে তখন আপনার সেই জিনিসটার প্রতি অটোমেটিক মহব্বত চলে আসে। ছোটকালে ওকে কোলে নিয়ে এইভাবে পিসিতে কাজ করতাম, মনে আছে? যদি পারেন খিমার 2টা নেবেন, আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নাই। জুতা জুম্মার দিন পড়ছিলাম। জুম্মার দিন ভাই, জুম্মার দিন তো আপনি অন্য কোনো দিন পড়েন না পারেন, মক্কা মসজিদে জুম্মার দিন কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সাইফানের পাপাকে ব্রকলি দিয়ে ডিম ভেজে দিলাম, কিন্তু আমি তো নরম কুসুম খেতে পারি না। আমি কি করব, আমারটা একটু শক্ত করে বানাবো। এই যে কুসুমটাকে আলাদা করে নিছি, আর এখানে একটা ডিমের সাদা অংশ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর বেশি করে ব্রকলি দিছি। এটা ভালো করে মিক্স করে নেব। লবণ দিছি আর হলো গোলমরিচ। ইজি রেসিপি। বিসমিল্লাহ। কুসুমের উপরে একটু লবণ আর গোলমরিচ দিলে অনেক টেস্ট হবে। এই যে এভাবে করে দিয়ে দিবেন। হিটটা একটু কমায় অপেক্ষা করতে হবে। যারা কাঁচা কাঁচা কুসুম খান তাদের জন্য তো কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে, আর আমি আমার জন্য একটু উল্টাই পাল্টাই দেব। মাশাআল্লাহ, আমারটাও দেখতে একদম সুন্দর হয়েছে। প্রতিদিন আমরা একঘেয়েমি নাস্তা খাই, একটু ভিন্নতা, সেই মজা। আজকে সকাল সকাল সাইফানের বাবা বাজারে যায়, ফুলকি নিয়ে আসছে টাটকা টাটকা। তারপরে বেগুন, করলা, টমেটো, শসা, লাল শাক, আবার একটা ফুলকপিও আনছে। ব্রোকলি দিয়ে তো ডিম ভাজলাম। শাকগুলো ছোট ছোট, বাঁচতে খবর আছে। ফুলকি ভাজিটা নতুন আলু দিয়ে ভালোই লাগে। এবার আমাদের মেথি শাক খাওয়া হয়নি, মেথি পরোটাও খাওয়া হয়নি। দেখলাম ওই দিন সাইফানকে স্কুল থেকে আনার পথে দেখলাম ভ্যানে ভ্যানে মেথি শাক উঠছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই। আমি একটা কার্টুনের মতো একটা স্টপ মোশন বানাইছি। আসলে স্টপ মোশন হচ্ছে আপনার হাতও দেখা যাবে না, পাও দেখা যাবে না, কিছুই দেখা যাবে। মনে হবে একজন ড্রাইভার, মানে গাড়ি আছে না, নর্মাল গাড়ি যেগুলোতে ড্রাইভার মানে ইঞ্জিন নাই, কিছু নাই, বাট এটা মনে হয় যে একা চলবে, তো সম্ভব না। আর ইঞ্জিন যেগুলোতে গাড়িতে আসে সেগুলো তো ড্রাইভার চালায়, আর যেগুলোতে ইঞ্জিন নেই, মানে খেলনা গাড়ি কীভাবে চলে আজকে দেখাবো। স্টার্ট। এই যে আমার এই কার্টুনটা আমি 35, যেখানে দেখাচ্ছে 35টা এখানে আমার পিকচার্সগুলো আছে। এখানে আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। আপনারা যদি এরকম কার্টুন বানাতে চান তাহলে, আচ্ছা আমি এটা পর বলে, আগে আপনারা কার্টুনটা দেখে নেন। কার্টুনের মতনই একটা স্টপ মোশন। লেটস স্টার্ট। হচ্ছে বিশ্বাস হয় যে একা গাড়ি চলতেছে, মানে এটা কিন্তু ড্রাইভারও নাই, এটা ইঞ্জিনও নাই, এটা কিচ্ছু নাই, একা চলতেছে। অ্যাক্সিডেন্ট হইলো, এই মানুষটা এখন গায়েব হয়ে যাবে, গায়েব হইলো, আবার আসলো। লাস্টের পার্টটা দেখেন, হেবি সুন্দর লাস্টের পার্টটা। এই দেখছেন লাস্টের পার্টটা অনেক ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে যাবেন। আর এই যে এইটা বানালাম হচ্ছে, এটা আপনারা বানাতে পারবেন স্টপ মোশন স্টুডিওতে। আপনাদের দেখাই অ্যাপটা। আর
আরেকটা আছে ক্লাউড স্টপ মোশন, ওইটা এতটা ভালো না, এটা ঝামেলা আছে। এটা সহজের মধ্যে যদি করতে চান এটা নিন, এই যে এরকম। আর আমি অনেকগুলো বানাইছি, একটা হচ্ছে গান দিয়ে বানাইছি, সেটা আপনাদের দেখাই, দাঁড়ান। লুক এট দিস, তোমার গান হচ্ছে না কেন আমি জানি না, সাউন্ড কি অফ নাকি সাইলেন্ট করে এটা, ও না ঠিকই আছে। অ্যাক্সিডেন্ট হইল, একটা সুন্দর একটা গান দিছিলাম, চলে গেল। আর এটা হচ্ছে গুগল ক্রোমে সার্চ করলেই পাবেন, অনেক ইজি বানানো। আর ফার্স্ট আপনার একটা ট্রাইপড বা যদি কোনো একটা মোবাইলে যদি লাইক ট্রাইপড থাকে, ওই ট্রাইপড লাগায় তারপরে একটা জায়গায় সেট করবেন, ভালো জায়গায়। তারপরে আপনার ফটো একটা লেখা আসবে, ওটাতে সরাসরি টিপ দিবেন না, আপনার কি স্টোরিটা কি হবে, এটা কি ওটা মনে করে করতে হবে। ধরেন আমার গাড়ি, আমি এটা কি করলাম, ফার্স্টে একটা গাড়িটা রাখলাম, তারপরে একটা পিকচার নিলাম, তারপরে গাড়িটা কিভাবে চললো আমি ওখানে একটু আগায় দিলাম গাড়িটা, তারপর আরেকটা পিকচার নিলাম। এটা বানানোর জন্য একটু অনেক টাইম লাগে, আর আপনার মোবাইল কিন্তু একদমই নড়ানো যাবে না, একদমই নড়ানো যাবে না, নাহলে আপনি যখন প্লে করবেন ওই ভিডিও তখন কিন্তু শেষ, তখন আর হবে না, মানে লাইক উল্টাপাল্টা হয়ে যাবে। যে আমার লাইক তখন করতে করতে ক্যামেরা পড়ে গেল আর আপনি তখনও ছবি তুললেন, তখন একটা লাইক কেমন আসবে, সে কি একটা লাইক একটা ফটো আসবে, সে কি ফটো। সো যারা বানাতে চান তারা এই স্টপ মোশন বানাতে পারেন, কার্টুন বানাতে পারবেন, লাইক যেমন বানিয়েছি আমি, এটা কার্টুন না মানে স্টপ মোশনই, কার্টুনের মতনই হয়েছে। আমি এটার নাম দিয়েছি হচ্ছে কার স্টপ মোশন, না কী বললাম, অ্যাক্সিডেন্ট, না কার অ্যাক্সিডেন্ট, ওকে। সো এটাই ছিল আমার বক্তব্য, আল্লাহ হাফেজ। কেমন হবে বাতাসটা দেখেন কোন সাইডে, আমার দিকে রান্নাঘরের জানালা খোলাই যায় না, এই হলো অবস্থা। লাল শাকের কালার আসলো কি সুন্দর কালার। ভালোই খিদা লাগছে। সাইফান নামাজ থেকে আসা মাত্রই গেম খেলার নেশায় বসছে, তার পাপা তাকে ডটা খেলা শেখাচ্ছে। সাইফান দেরি করেও না, আমার ভালোই খিদা লাগছে। সকালে খাইছি ওই ডিম আর মাঝে বড়ই ছাড়া কিছু খাই নাই, মন হচ্ছে খাইনি তাড়াতাড়ি। ধনিয়া পাতা দিছি সালাদে একটু। ডটা খেলা কি শিখে যাচ্ছে ও? না শিখতেছি, শিখতেছে আস্তে শিখতেছি। কেমন সোজা না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন ভাই, টাকা জমাতে হবে ভাই। তোর মার জীবনে শিখতেই পারলো না এই একটা জিনিস, খালি বসে বসে এটা অসহায়ের এত মতন কঠিন, খেলা মনস্টারগুলো দেখতাম। যত ওকে মারো, দি দাও দি। ও খেলতো আর আমি বসে বসে পিছন থেকে দেখতাম ছোট ছোট কি জানি মারে। সে নিজেই সালাদ নেই বেশি করে,
প্রত্যেকদিন জোর করে করে দেয় আমাদেরকে, অভ্যাস হয়ে গেছে সালাদ খেতে খেতে। একটা জিনিস কেউ যখন আপনাকে রেগুলার খাওয়াবে তখন আপনার সেই জিনিসটার প্রতি অটোমেটিক মহব্বত চলে আসে। লাল শাকটা কি মধু, অনেকদিন পরে শাক খাইলে এমন মধুই লাগে, অনেক স্বাদ। ভালো হয়েছে, ব্রকলিটা সুন্দর হয়েছে। ব্রোকলি এত সফট হয়ে গেছে, মোলায়েম হয়ে গেছে, তুলার মতো নরম। ব্রকলি সময় থাকতে থাকতে বেশি খাওয়া উচিত। হ্যাঁ, সুপার ফুড। আজকে আমার রুটি শেষ হয়েছে, রাতের বেলা রুটি বানাচ্ছি, লাল আটার রুটি। এক কাপ চা বানাই নিছি, চা খাচ্ছি আর রুটি বানাচ্ছি। লাল আটার রুটি তো এই জন্য দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আবার যাদের অভ্যাস নেই একটু ভালো লাগবে না বলবে। আমি এবার এই যে খেতে খেতে না ভালো লাগা কাজ করে। একবার আমার বাসায় মেহমান আসছিল, লালাটা পরোটা বানাই দিছি। প্রথমে দেখে ভয় পাইছে, পরে বলে না ভালোই তো লাগে। এই আটাটা একবারে মেশিনে ভেঙে আনা, আম্মু বাড়ি থেকে যখন আসছিল তখন বানায় নিয়ে আসছিল। এই দেখেন কাওয়াটা কেমন, পুরো একদম গমের আটা। আমার আন্টি ফোন দিছিল লন্ডন থেকে, অনেকক্ষণ কথা বললাম, আমার জন্য অনেক অনেক দোয়া করছে, এগুলোই গল্প করলাম। উমরার গল্প শুনলো, আমি বললাম, আন্টি বললো, ভালোই লাগলো। ছেলেকে মনে হচ্ছে পুরা গেমার বানাই ছাড়বে এক রাতে। সকাল থেকে খেলা হচ্ছে, ছোটকালে ওকে কোলে নিয়ে এইভাবে পিসিতে কাজ করতাম, মনে আছে? ওই ছবিটা পাইলে এখানে লাগাই দিও তো। ছবি কই পাবো? আছে তো, আমার মোবাইলে আছে। একবারে বুকের ভিতরে ঢুকে রাখতো আমি রান্না করতে যখন যাইতাম, আর ওর ছোট ছোট হাত দিয়ে 10 নখ দিয়ে কিবোর্ডের যা টিপ মারতো, মনে আছে সেই সিন? আজকেও সেই রকম একই রকম লাগতেছে জানো তোমাদেরকে। আমি এখন টিপ মারছি, টিপ মারলে আর একটা বিপদ। রাত বাজে 10:15। সাইফান আর আমার ছোটবেলার ছবি দেখে একটু নস্টালজিয়ার একটা ফিল চলে আসলো, খুব ভালো লাগলো। আমি আমাদের ফেসবুকের গ্রুপে জীবনের গল্প ফ্যামিলি আর জীবনের গল্প যে ফেসবুক পেজ, ওখানে কোয়েশ্চেন্স সবাইকে করতে বলেছিলাম উমরার ব্যাপারে। তো তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে নাবিলা বিনতে নাসির আপু বলেছে, মেয়েদের কাপড় আর জুতা কীরকম, কতগুলো নেওয়া উচিত জানাবেন ভাই আপু প্লিজ, ভালো থাকবেন। আচ্ছা, আমি একটা কথাই বলতে চাই মেয়েদের ব্যাপারে, যেহেতু আপনারা আপাই রিপ্লাই করবে, আমার একটাই সাজেশন থাকবে যে প্লিজ আপনারা এমন কোনো কাপড় পরবেন না তাওয়াফ করার সময় যেটাতে ঝুল টাইপের, মানে কেমন, মানে কিভাবে বোঝাবো, ধরেন আমি যাওয়ার দিন পরে গেছি, ধরেন অনেক বেশি কাপড় যদি ঝুলে থাকে, কারণ তাওয়াফ করার সময় আমার সামনে র্যান্ডম মহিলা পড়তেছে যাদের বোরখার কাপড় আমার পায়ের নিচে আসতেছে, এমন ঝুল, এমন ঢোলা ঢোলা। ওইটা পড়লে আপনি হয়তো বা কমফোর্টেবল থাকবেন, কিন্তু আপনি অন্য না, নিজেরা উষ্টা খাচ্ছে, অন্যদেরকে কষ্ট দিচ্ছে, তো মনোযোগ থাকে না। তো তখন ধরেন আমি একজনের বোরখার উপর পাড়া দিলাম, সে বোরখা তার মানে ঝুলেই যাচ্ছে, অনেক ঘের আলা। তো এইটা আমি সাজেস্ট করবো আপনারা প্লিজ এই টাইপের বোরখা অ্যাটলিস্ট যদি কিনেনও তাওয়াফ করার সময় 100% অ্যাভয়েড করে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। 4টা জামা নিতে পারেন আপনারা, 4টা বলতে কি যে হোটেলে যে একটা চেঞ্জ করতে হয়, আর 3টা রাখলেন সব সময় ভিতরে পরে বোরখায় যাওয়ার জন্য, মানে 10 দিনের জন্য যারা যাবেন তাদের আমার এই সাজেশনটা কাজে লাগবে। আর আপনি বোরখায় একটা নেবেন, 2টা হিজাব নেবেন, আর যদি পারেন খিমার 2টা নেবেন, আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নাই। সাথে হচ্ছে জুতা একটা, আর একটা যে ভালো টাইপের স্যান্ডেল নেবেন, সেটা হলো আরামদায়ক, একটু উঁচু টাইপের নিলে বেশি ভালো। আমি মোটামুটি এতটুকু উঁচু নিছিলাম। এটা হলো তাহলে বোরখাটা।
আর বোরখা একদম মানে নিজের মাপেই রাখবেন, যেন অন্যকে কষ্ট না হয়, তাহলে আপনারও কষ্ট হবে না, অন্যেরও কষ্ট হবে না। এটা আর মোজা 3 সেট লাগবে। আচ্ছা, স্যান্ডেলের ব্যাপারে তোমরা যখন ওয়াশরুমে গেছিলা তোমরা কি জুতা পরেই কি টয়লেটে গেছিলা? জুতা পরে টয়লেটে গেছি, হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওইটা তো আবার ব্যাগে যে পলি দেয় না, হ্যাঁ। পলিতে ঢুকায়, তো ব্যাগে ঢুকায় ফেলছি। এটা ডবল কষ্ট। আমরা কি করছি জানেন, আমরা জুতাও নিছি স্যান্ডেলও নিছি, কিন্তু দুইটা আমি ব্যাগে নিয়ে নিই। হ্যাঁ, আমরা কিন্তু তাই করছি। মানে কিছুদিন ধরেন যে আমি জুতা আর স্যান্ডেল ক্যারি করছি, এখন আমার শ্বশুরের লাগবে আমি আমার স্যান্ডেল দিয়ে দিছি, আমার আব্বুর লাগবে আমি স্যান্ডেল দিয়ে দিছি, এরকম সিচুয়েশন হয়েছে আর কি। আর একটা লাগবে কি তাওয়াফ করার ড্রেস, যেটা আমি সাদাটা নিছিলাম। আপনারা তাওয়াফ করার জন্য মানে একটা ড্রেস, আমার আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি, একটা ড্রেসে আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে। আর 10 জামা কাপড় আমরা যে খালাম্মা ব্যাগ দেখাইছে, খালাম্মা ওখানে যায় বলতেছে ক্যামেরা আনো, সব কিছু কিচ্ছু লাগেনি, নিয়ে আসছি বেকার। তাইমুমের মাটি কোথায় আমাদের কাজে লাগছে? প্লেনের মধ্যে। তারপরে মাগরিবে আসার সময় আমরা যখন তাইফ শহর থেকে আসি, মাগরিবের নামাজ যখন আজান দিয়ে দেয়, তখন আমাদের তাইমুমের মাটির আমাদের হারাম শরীফেও কাজে লাগছে। হারাম শরীফেও কাজে লাগছে। দেখা যাচ্ছে কি অনেক সময় ওযু করতে যাওয়ার সময় অসম্ভব, মানে নামাজের সময় হয়ে গেছে, তখন আমরা তায়াম্মুম করে নিছি ওখানে। মানে দেখা যাচ্ছে যে এখন নামাজ দাঁড়ায় গেছে বা ওযু নাই, খুব তাড়াতাড়ি করে করতে হবে, তখন ওইটা খুব কাজে লাগে আর কি। এই তো সোজা, আসলেই বেশি কিছু কঠিন না, কঠিন কিছুই আর না। ব্যাগ যত হালকা করবেন ততই। আর আমরা জামা কাপড় ধুই নাই, কিছুই ধুই নাই, এই জন্য হয়তো আপনারা চাইলে আরো কমেও পারতে পারেন, কারণ আমার লাগছে এই কয়টাই। আর যেগুলো নিয়েছিলাম তার মধ্যে 2-3টা আমি পরিই নাই। হ্যাঁ, আসলে আমরা যেভাবে গেছি এইভাবে আমি যেটা দেখলাম ঘাটাঘাটি করে, যে অনেক কম মানুষজনই এইভাবে উমরা করেছে আর কি, এজেন্সি ছাড়া নিজের থেকে। সো এই এক্সপিরিয়েন্সটা কেমন জানেন, যে সব কিছু নিজেদেরই খুঁজতে হয়, জানতে হয়, তারপরে সিচুয়েশনের সাথে ট্যাকেল করতে হয়, কোনো গাইড নাই, নিজেরাই গাইড। তো এটা একটা অন্যরকম একটা মজা আছে। আমি যেগুলো পড়ি নাই সেগুলো কিন্তু হিসাব দেই নাই, যেগুলো পড়ছি সেগুলো ব্যবহার করছি, সে 10 দিনের জন্য এটারই হিসাব আপনাদেরকে দিলাম। উনি যদি দ্বিতীয়বারও উমরাতে যায়, উনি আবারও 1 বস্তা কাপড় নিয়ে যাবে, আমি এটা বলে দিচ্ছি ভিডিওতে, কারণ তার স্বভাবই এইটা। সে যেখানেই যাক না কেন, সে যদি একদিনের জন্য ঈশ্বরদী রংপুর যায় তাও কাপড় নেবে, সে 10 দিনের জন্য গেলেও কাপড় নেবে। এটা ওর স্বভাব না, শুধু সবারই স্বভাব। এখন সেফটি বলেন না যাই বলেন, এইটাই হলো কথা। তো আপনারা আমাদের এই ভিডিও দেখে, আমি জানি আপুরা আপনারা আমল করবেন না, যদি করতে পারেন আমি আমার জন্য এসে বলতেছি, এগুলো ছাড়া যেমন আজকে ধুইছি 4 সেট কাপড় যথেষ্ট, মানে একদম পারফেক্ট। আর লাস্ট কথা হচ্ছে, তাওয়াফের মহিলাদের জন্য, তাওয়াফের জন্য কোনো এক্সট্রা কোনো কাপড় লাগে না, যে সাদাই পরতে হবে বা কালোই পরতে হবে। ইউ ক্যান ওয়্যার এনিথিং, জাস্ট আপনার ফেস আর আপনার হাতটা খোলা থাকতে হবে, এটাই তো। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমি তাওয়াফের জন্য একটা আলাদা ড্রেস নিছিলাম। হ্যাঁ, ওটা মানে ও না, শুধু আমাদের পরিবারের সবাই। আর লাস্ট কথা বিদায় নেওয়ার আগে, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করব, প্লিজ আপনারা যারা গ্রুপে যাবেন, গ্রুপ মানে ধরেন নিজের থেকে ফ্যামিলি নিয়ে যদি যাবেন, যদি মহিলা 4 জন হোক, 5 জন হোক আপনাদের ফ্যামিলিতে, বা 3 জনই হোক, প্লিজ তাদেরকে একটু একই কালারের হিজাব পরতে বলবেন, তাহলে ভিড়ের মধ্যে চিনতে ছেলেদের জন্য ইজি হবে। আমাদেরকে যে আপু তাকুয়া পেজ থেকে যে জিলবাব সেট দিয়েছিলেন মক্কাতে, আমাকে কিন্তু অনেক হেল্প করছে আইডেন্টিফাই করার জন্য, সবাই একই কালার ছিল। জুম্মার দিন ভাই, জুম্মার দিন তো আপনি অন্য কোনো দিন পরেন না পরেন, মক্কা মসজিদে জুম্মার দিন কিন্তু আইডেন্টিফাইয়েবল জিনিসপত্র পরবেন। মদিনাতে তাও মানা যায়, মক্কাতে অসম্ভব, মানে জুম্মার দিন হারাইলে খোঁজা। আমাদের এটা খুব কাজে দিয়েছে, খুব কাজে দিয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওগুলো একটু এলোমেলো এবড়া থেবড়া হচ্ছে, যেমনই হচ্ছে না কেন, আস্তে আস্তে করে আমরা আবার আমাদের নর্মাল সেলফে চলে আসব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.